এইটার যে আজকের রিয়েলিটি, আজকে যারা প্রত্যেক বাড়ির ছেলেপুলে যাদের আমরা মানুষ করছি, এরা কিন্তু যদি লেখাপড়ায় ভালো হয়, এরা একটা ভালো চাকরি করবে, চাকরি করার সঙ্গে সঙ্গে এরা সমাজ থেকে কিন্তু আলাদা হয়ে একা হয়ে যাবে। আমরা শ্বশুর শাশুড়িরা মনে করি যে বউটাকে আনছি সে আমাদের প্রপার্টি হয়ে গেল, সে আমাদের সবার হয়ে গেল, কিন্তু যে মেয়েটি নতুন সংসারে আসে সে কিন্তু এটা ভাবে না। সে তার স্বামীকে দেখেই আসে, অদ্ভুত ভালোবাসা, কেমিস্ট্রি গুলো এইরকম। তাহলে মাও একটা আউটলাইন পেয়ে যাচ্ছে, বাবাও পেয়ে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে এইটুকু জানলেই কি আমি একটা থিয়েটারে অভিনয় করতে পারবো? শতকরা ৮০ লোক আমার প্রদীপদা বলে না, পৈদা, মানে প্রদীপদাও না, পৈদা। ও পৈদা, আমি ধরিনি আমার ডাকছে। সেটা প্ল্যান, একটা প্ল্যান করে এসেছি, এটা নয় প্ল্যান মাথায় রাখছে না, প্রয়োজন নেই। ওটা আমার মাথায় না রাখলেও হবে। আর পাটা একবার দেও, একটা ছুঁচ নিয়ে তুমি একটা সুতো পড়ো এবং সিরিয়াসলি চেষ্টা করো। এটা মনোযোগের ক্ষেত্রে উনি বলেছেন যে কিভাবে মঞ্চে মনোযোগ আনা যায়, আমি অন্য জায়গায় ব্যবহার করছি। আজ আমাদের মালঞ্চ অয়ন নাট্যগোষ্ঠীতে আমাদের পরিচালক প্রদীপ চক্রবর্তী, আমাদের সকলের প্রদীপদা, কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন, যেটা আমরা যারা চরিত্রে অভিনয় করি বা যারা আমরা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করি, সেই চরিত্রের বিশ্লেষণ উনি করবেন এবং সেই চরিত্রের যে অন্তরঙ্গ দিক এবং বহিরঙ্গ দিক, যে দিকগুলির বিচার না করে অভিনয় করলে সেই অভিনয় হয়ে ওঠে না, সে এই বিষয় নিয়ে উনি বিশ্লেষণ করবেন আজকে। এবং এটাও বিশ্লেষণ করবেন অন্তরঙ্গ চরিত্র কি, বহিরঙ্গ চরিত্র কি, এবং সেগুলো আমরা কিভাবে আয়ত্ত করব, সে আয়ত্ত করার পদ্ধতি। আমরা যখন একটা নাটকে অভিনয় করি, তখন অভিনেতা বা অভিনেত্রী হিসেবে আমার প্রস্তুতি কি হবে, এটাই হচ্ছে আমাদের আজকের নাটকের আলোচনার মূল বিষয়বস্তু। তার মধ্যে ডুডোর একটা কথার উত্তর আমি ওইভাবে দিলাম, পিটার ব্রুকের কথাটার উদাহরণ দিয়ে। দ্বিতীয় এখানটা একটু ক্লিয়ার করে নিয়ে মূল জায়গাটা যাব, সেটা হচ্ছে যে একটা দল একটা নাটক কিভাবে ঠিক করে। একটা দলে সাধারণভাবে যা হয়, পরিচালক একটা নাটকের স্ক্রিপ্ট বা লিখিত নাটক নিয়ে আসে, ছাপা স্ক্রিপ্ট বাজার থেকে কিনেও আনে, যেটা তার ভালো লাগে, যেটা তার মনে হয় যে এটা যদি আমি দলকে করাই তাহলে নাটক খুব ভালো হবে, লোকে নেবে, এই ভেবে সে একটা স্ক্রিপ্ট আনে। এবার সেই স্ক্রিপ্টটা দলে পড়ে, অনেক সময় দলের সবাই একমত হয়, পরিচালক অমুকদা যখন বলছে তখন এটাই হোক। আবার অনেক সময় সেটা ভালো না লাগলে রিজেক্টও হয়ে যায়, তখন পরিচালকের সঙ্গে নানান ধরনের সংঘাত বাঁধে। আমি আল্লাহ পছন্দ হলো না, ঠিক আছে তোরা নিয়ে আয় কর, ইত্যাদি। এখন আমি ধরে নিচ্ছি কথার স্বার্থে যে একটা নাটক পরিচালক আনলো এবং সে সেই দলে নাটকটা করালো। এই নাটকটা করানোর সময় সে বা তার দল কি জন্য ওই নাটকটা করে? প্রথমত হচ্ছে এই নাটকটা দর্শকের ভালো লাগবে। তা শুধুই কি দর্শককে ভালো লাগানোর জন্য একটা নাটক করা হয়? নিশ্চয়ই না। এবং অদ্ভুতভাবে এই কথাটা সঙ্গে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ভরতমুনির যে ভরতের যে নাট্যশাস্ত্র, সেখানে এই ব্যাপারটা উল্লেখিত আছে, শুধুমাত্র বিনোদনের জন্য থিয়েটার বা নাটক হবে না, সে কিছু বলবে, সে কিছু উপদেশ দেবে, যে উপদেশটা সমাজের কাজে লাগবে। এইটা হচ্ছে থিয়েটারের উদ্দেশ্য।
তাহলে পরিচালক যখন একটা নাটক বা একটা দল যখন একটা থিয়েটার তৈরি করছে, তখন সে এই নাটকে তার নাটক, যে নাটক সিলেক্টেড হলো, সেই নাটকটার বিষয়বস্তু দর্শকের কাছে নিয়ে যাবে। দর্শক আনন্দের সঙ্গে, আনন্দ বলতে বেদনা বা কান্নাটাও আনন্দ। অনেকে কান্নাকাটি দেখতে ভালোবাসে, অনেকে হাসি দেখতে ভালোবাসে, রুচি অনুযায়ী দর্শক হয়, সবটা মিলিয়ে আনন্দ, সে এনজয় করে, উপভোগ করে। কিন্তু সেই গল্পটার মধ্যে দিয়ে এমন কিছু কথা বলা হয় যে কথাটা তার জানা প্রয়োজন। তাহলে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই একটা দল একটা নাটক করবে, এই নাটকের মধ্যে দিয়ে আমি কিছু বলবো। এবার এই নাটকটা করতে গেলে তো কিছু লোকজন লাগবে। এই লোকজনগুলো হচ্ছে নাটকের পাত্রপাত্রী। অনেক সময় এমন হয় ক্যারেক্টার কম পড়লো, বিশেষ করে মহিলা চরিত্র, সেখানে কাউকে ধরে বেঁধে আনা হলো, সে কিছুই জানে না, বাড়িতে রাজি করানো গেছে তার বাবা মাকে বলে, বা সে নিজে আগ্রহ দেখিয়েছে, তাকে আনা হয়েছে, সে এই নাটকে একটা পাঠ করছে। আমাদের সাধারণ অভ্যাসটা কি না, আমরা ঘরে সময় মতো আসবো না, 6টায় আসতে বললে 6:30 7টায় আসবো। যে যে দিন ধার্য হবে সেই সব দিনেই আমার অন্য কাজ থাকবে, এবং আমার ম্যাক্সিমাম যে কাজ পরিচালক যেভাবে দেখিয়ে দেবে সেইটাকে চোতা মারা, মানে হুবহু সেইটাকে নকল করে মঞ্চে উগরে দেওয়া। পরিচালকও সন্তুষ্ট হয়, বাহ, এই তো আমি যেটা দেখিয়ে দিয়েছি সেটা ঠিক সেরকমই করছে। এটা এক ধরনের থিয়েটার। আর একটা থিয়েটার হচ্ছে যারা অভিনয় করছেন তারা জেনে বুঝে এই কাজটা করছেন। এই যে ডোডো প্রশ্ন করছিল যে আমার সামনে কিছু চেনা চরিত্র আছে, এই রাত সেই রাতের চরিত্র আমার চেনা, ফলে ওটা করতে আমার অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন আমি নোনামাটির প্রদীপ্ত করছি তখন আমার অসুবিধা হয়ে যাচ্ছে। কালকে যদি অয়ন থেকে আমরা শাহজাহান নাটকটা ধরি, তাহলে ডোডো কি করবে? ডোডো তো কোনোদিন শাহজাহানকে দেখেনি। শাহজাহানকে এক্স্যাক্টলি কেমন দেখতে ছিল, শাহজাহানের তো ইয়ং বয়সের ছবি আছে, শাহজাহানের ইয়ং বয়সেরও ছবি নেই। তাহলে শাহজাহান যখন করবে ডোডো, বা শাহজাহানের জীবনের এইগুলো তো জানতে পারবে না, যে শাহজাহান কতটা নিষ্ঠুর ছিল, কতটা ভালোবাসতো, কি খেত, কখন শুতো, কখন ঘুমতো, কখন যুদ্ধ করত। তাহলে শাহজাহান চরিত্রটা করবে কি করে? শাহজাহান চরিত্রের কিছু লক্ষণ, যে চরিত্রটা সে করছে সেখানে হিন্টস দেয়া আছে। অর্থাৎ নাটকটার মধ্যে একটা ঘটনার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে শাহজাহান লোকটা এইরকম ছিল। ধরা যাক ভাইরাস যে নাটকটা আমরা করছি, ডোডো ক্যারেক্টারটা সে চাইছে তার ছেলে ক্রিকেট খেলুক। সে মদ খেতে খেতে তার বউকে বলে যে ওই যে ক্রিকেটের ব্যাটটা দেখছো, ওটা আমি রেখে দিয়েছি, কেন জানো? যাতে আমার ছেলে খেলে। কারণ ছোটবেলায় আমার যখন খেলবার খুব ইচ্ছে ছিল, তখন আমি খেলার সময় পড়াশোনা করেছি। অর্থাৎ ওর কৈশোর, ওর বাল্যকাল, এই সবটাই কিন্তু একটা মানে সেটা লস্ট, সেটা সে হারিয়েছে পড়াশোনার জন্য। এবং আজকের পড়াশোনা করে সে যখন পয়সার মালিক হয়েছে যথেষ্ট,
তখন সে অন্য লাইফ লিড করছে, ওর জীবনে আর কিন্তু খেলা নেই। ওর জীবনে মদ খাও, ইনকাম করো, একটা সেলফিশনেস। এবং ও বলছে আমরা তো শুধু টাকার পেছনে দৌড়চ্ছি, টাকা, একটা বাচ্চাও আনতে পারবো। এইটার যে আজকের রিয়েলিটি, আজকে যারা প্রত্যেক বাড়ির ছেলেপুলে যাদের আমরা মানুষ করছি, এরা কিন্তু যদি লেখাপড়ায় ভালো হয়, এরা একটা ভালো চাকরি করবে, চাকরি করার সঙ্গে সঙ্গে এরা সমাজ থেকে কিন্তু আলাদা হয়ে একা হয়ে যাবে। এই শুভ আমার পাশের বাড়ি, এই শ্বশুর বাড়িতে পাশে ওর ভাই একটা জায়গা বিক্রি করছে। এবং তোর বাপটাই কি করবি তুই এটা বিক্রি করে? না, আমি এখানে একটা ফ্ল্যাট নেবো, দোতলায় থাকবো, তলাতে রাখবো, একটা গ্যারেজ ঘর করবো, আর একটা দোকান ঘরের জন্য রাখবো। ওর ইউনিট, ওর বউ, ওর ছেলে, ও ওইটুকু ভাবছে। ওর কাছে কাকা, দাদা, মামা, জ্যাঠা আর কেউ নেই। কিন্তু ও এইখানে পজিটিভ নাটকের জায়গাটা হচ্ছে, ও ডোডো ক্যারেক্টার, সে কিন্তু তার ছেলেকে চাইছে না যে সে পড়াশোনার পেছনে ওইভাবে দিন রাত দৌড়ো। 10টা মাস্টার দেওয়া, 3টে অঙ্কে, 2টো আঁকার, এত চাইছে না। সে চাইছে আমার ছেলেটা তার বাল্যকাল এবং কৈশোরটাকে এনজয় করুক, সে খেলুক, প্রাণ ভরে জীবনকে উপভোগ করুক। আবার রবি ঠাকুর যেমন ছোটবেলায় বাড়িতে থেকে ওই জানলা দিয়ে পুকুরটা দেখতো এবং লিখতো যে পুকুরে এই সময় ছায়া পড়ে, এই সময় রোদ আসে, এই সময় অমুক বুড়ি আসে, এই সময় অমুক হয়, তমুক হয়, তেমনি ও দেখেছে এই দুপুরবেলা আমার বাবা ওই জেলি কারখানার সব মালপত্র তৈরি করে সাইকেলে করে নিজে টং টং করে একটা দোকান থেকে আরেকটা দোকানে মাল ডেলিভারি দিয়ে বেড়াচ্ছে। তাহলে ওর একটা অবজারভেশন আছে। এবং অদ্ভুতভাবে আজকের দিনের ছেলের সঙ্গে প্রদীপ্তর যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে প্রদীপ্ত সে একদিকে চাইছে তার ছেলে খেলুক, তার বাল্য কৈশোর ব্যবহার করুক, বড় হোক স্বাভাবিকভাবে প্রকৃতির মধ্যে। আবার তার বাবা যে কষ্ট করেছে সেইখানে সে বাবার পাশে দাঁড়াতে চাইছে। যাদের দেখবে সবাই যে আমি গাড়ি কিনে দিয়েছি, বাবা গাড়ি করে কারখানায় যাচ্ছে। এখন এইগুলো সব নাটকে লেখা আছে। যে কোনো অভিনেতা বা অভিনেত্রী সে এইগুলো পড়লে, নাটকটা পড়লে, স্ক্রিপ্টটাকে স্টাডি করলে এই মেটেরিয়ালগুলো পেয়ে যাবে অভিনয়ের জন্য। যা আমার এটা বৈশিষ্ট্য। তার মধ্যে হনিমুনে যেতে পারিনি, তাহলে বাবা মাকে কায়দা করে বাড়ি থেকে বার করো, 4-5টা দিন আমরা মদ খাবো, ফুর্তি করবো, এনজয় করবো, যাতে পুষিয়ে যায়, হনিমুন করার আফসোসটা না থাকে। যে মেয়েটি, ওর স্ত্রী, সেও একটা জায়গা বলছে যে আমি এক্ষুনি বাচ্চা নিতে পারবো না, কারণ 2 বছর অন্তত ওয়েট করতে হবে, কারণ আমাকে যদি ট্রান্সফার করে তাহলে বাচ্চাটা কার কাছে মানুষ হবে। আমি কার অফিস চলে যাবো, তুমি অফিস চলে যাবে, বাবা মা দিন রাত ওই ঝগড়া, এর মধ্যে আমার বাচ্চাটা মানুষ হতে পারবে না। সুতরাং আমার 2 বছর অ্যাটলিস্ট ওয়েট করতে হবে। এবং সেখানে সে অত্যন্ত সঠিকভাবে বলছে যে এ বিয়ে হয়ে আমি এ বাড়িতে এসেছি, কিন্তু অন্য কারো মুখ চেয়ে নয়। সেখানে আমার বাবা নেই, মা নেই, তোমার বাবা মা নেই, সেখানে একমাত্র তুমি। তোমাকে দেখেই কিন্তু, বা তোমাকে ভালোবেসেই আমি এখানে এসেছি। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে বিয়ের পর তাই হয়। আমরা ভুল বুঝি, আমরা শ্বশুর শাশুড়িরা মনে করি যে বউটাকে আনছি সে আমাদের প্রপার্টি হয়ে গেল, সে আমাদের সবার হয়ে গেল। কিন্তু যে মেয়েটি নতুন সংসারে আসে সে কিন্তু এটা ভাবে না। সে তার স্বামীকে দেখেই আসে, সে তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্যই আসে। এগুলো তার কর্তব্যের মধ্যে পড়ে, শ্বশুর শাশুড়িকে দেখা বা ইত্যাদি ইত্যাদি। তাহলে মেয়েটার কি নাম চরিত্রে আমার মনে নেই, যদি অপর্ণা না কি নাম হয়, অর্পিতা। তাহলে অর্পিতার চরিত্রের একটা ধারণা আমরা পাচ্ছি, আউটলাইন। কিন্তু সে শাশুড়ির প্রতিও যত্নবান, কেয়ারফুল, শ্বশুরের প্রতিও কেয়ারফুল। মা দিনরাত ঝগড়া করে বাবার সঙ্গে, কিন্তু রাত্রে বাবার মা শেষ হয়।
এবং বাবার যদি কষ্ট হয় তখন গায়ে মাথা হাত বুলিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, জল চাইলে জলে বোতলটা এগিয়ে দেয়। অর্থাৎ সেটা খামতি নেই, এটা একটা ভালোবাসার ধরন, অদ্ভুত ধরন। বাবাও তেমনি, জানে বাড়িতে চা হতে দেরি হবে, তবু কিন্তু সে চাটা বাজারে না খেয়ে এখানে এসে ওয়েট করে যে কখন বউ পুজো করে নামবে, তখন একসঙ্গে সবাই চা খাবো। অদ্ভুত ভালোবাসা, কেমিস্ট্রি গুলো এইরকম। তাহলে মাও একটা আউটলাইন পেয়ে যাচ্ছে, বাবাও পেয়ে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে এইটুকু জানলেই কি আমি একটা থিয়েটারে অভিনয় করতে পারবো? ওই শুভেন্দু বলছিল যে যখন আমি ভ্যানওয়ালার চরিত্রে অভিনয় করছি, আমি দেখি ভ্যানওয়ালারা কিভাবে কি করে। কি দেখে ভ্যানওয়ালাদের? শুভেন্দুর অবজারভেশন কি? একটা ভ্যানওয়ালা কি জামা কাপড় পরে, কিভাবে ভ্যানটা চালায়, কিভাবে কথা বলে, কিভাবে তাকায়, কিভাবে হাঁটে, ইত্যাদি। এইটাকে বলা হয় চরিত্রের বহিরঙ্গ রূপ। ভালোভাবে মার্ক করুন কথাটা। এই রূপটাকে বলে চরিত্রের বহিরঙ্গ রূপ। অর্থাৎ বাইরে থেকে একটা লোককে কেমন লাগবে। ওই যে ডোডো বলছিল, প্রদীপ তো নাট্যকার যখন লিখেছে সে কি তাহলে 5 ফুট 10 ইঞ্চি লম্বা না 5 ফুট 7 ইঞ্চি? আমি যদি 5 ফুট 7 ইঞ্চি হই, 10 ইঞ্চি লোকের অভিনয়ের সেই জেস্চার আমার মধ্যে আসবে কি করে? কিন্তু যেটুকু নাটকে, এই যে বাবলি বললো, আমি কি বইটা করলি তোরা, তিলোত্তমা নাকি সন্ধ্যা তারা করতে গিয়ে নাটকটা পড়ে আমার মনে হচ্ছে বেলচা বোধহয় ক্যারেক্টারটার নাম, যে পাঠটা করতে গেলে বেলচা এরম 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 করে। এটা নাটকের সংলাপের মধ্যে দিয়ে, আমটাতে দেশ লাইটারটা নাটকের সংলাপের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। আর একটা জিনিস থাকে, সেইটাকে বলে নাটকের অন্তরঙ্গ রূপ। একটা বহিরঙ্গ রূপ যেটা নাটকের সংলাপের মধ্যে দিয়ে তৈরি হয়। যে গৌরবাবুর একটা জ্যাম জেলির কারখানা আছে, তাহলে কারখানায় সে গিয়ে নিশ্চয়ই ড্রেস চেঞ্জ করে কাজ করতে বসে না। সে কি কাজ করে কারখানায়, নাকি গিয়ে টেবিল চেয়ারে বসে অন্যরা কাজ করে দেখে? নিশ্চয়ই সে হাত লাগায়। তাহলে এই লোকটা স্টেটাস অনুযায়ী খুব উঁচু নয়। এই লোকটা কি রোজ দাড়ি কামিয়ে কারখানায় যায়? কোথাও বইতে ইঙ্গিত নেই। এই লোকটা কি খুব খরচা করে? না, খুব হিসেব করে খরচা করে। এই লোকটা কি খুব বেড়াতে যায়? না। তাহলে এই লোকটা দিনরাত কি নিয়ে থাকে? তার ব্যবসাটা নিয়ে। এবং সে এতটাই এঙ্গেজড ব্যবসায় পয়সা ইনকামের জন্য যে সে বেড়াতে গিয়ে ফেরার পথে যেই খবর পেয়েছে যে কাঁচা আলু উঠেছে বাজারে, ব্যাগটা রেখে সে নেমে চলে আসে। তাহলে গৌরবাবুর একটা অবয়ব, গৌরবাবুর চরিত্রটা কি নাটকের মধ্যে দিয়ে আমাদের একটা সেন্স হচ্ছে, মামা এ বাড়িতে এসছে। একটা সংলাপ আছে দেখবেন, বুবুই নাকি ওই বুবুর মাই বললো, শেষদা এখানে বসে সময় নষ্ট করবে কেন, তুমি বলো বুবুর বাড়িতে যাও, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটো একা আছে। ডোডো রিয়াক্ট করে বলছে, খুব বুদ্ধিমতী মহিলা। বলছে হ্যাঁ, ওর খুব বুদ্ধি। দেখুন শেষদা, বুবুর মা, তাহলে ওরা ক ভাই বোন মামারা? তিনজন তো বটে, চারজন কি তারও বেশি, চারজন আপাতত, 5 জন হতে পারে। একটা জয়েন্ট ফ্যামিলি। এবং তারা জানে যে এই লোকটা বাড়িতে থাকা মানে জ্বালিয়ে মারবে, একে বিদায় করো। কোথায় চালান করবে? যাক ছেলে মেয়ে দুটো একা আছে, যাক মহান, ঘাট থেকে ভূত নামাবো। তাহলে দেখুন নাট্যকারেরা সংলাপ লিখেছে, ডোডো বলল খুব বুদ্ধিমতী মহিলা। হ্যাঁ, বুবুর মা তো বরাবরই বুদ্ধিমান, বলে হো হো করে হাসছে।
এটাকে কি বলে? পরিচালক এইখানে দেখে যে এই সংলাপটা ঠিক ঠিক ডোডো না বলতে পারলে, আপনি না বলতে পারলে এই হিউমারটা, এই মজাটা দর্শক পাবে না। পরিচালকের এইটাই কাজ, আপনার এই কথাটা ঠিক ঠিক রস দিয়ে বলছেন কিনা, ডোডো রস দিয়ে বলছে কিনা। এইখানে কথা আমি যেটা বলছিলাম যে এগুলো তো বহিরঙ্গ রূপ, আমরা জানতে পারছি, একটা কল্পনা করছি মিলিটারি কর্নেল ছিল কেমন হতে পারে। এই যে এখন আমাদের পুলিশ কমিশনার, কি নাম, কি সিং, এই কি বর্মা, হ্যাঁ গোপটা দেখেছিস, এটা ধরে নিতে পারি আমরা কাল্পনিক ভাবে যে একটা উদাহরণ আছে, একটা মিলিটারি কর্নেল, ওরা একটা গোপ আছে, লোকটা এরকম একটা ড্রেস পরে, হাতে এরকম ছড়ি নিয়ে আসে, নিশ্চয়ই মাথায় টুপি দেয়। এগুলো আমরা পাচ্ছি। মিলিটারিতে ছিল স্ট্রেট হয়ে দাঁড়ায়, বসে সেইভাবে, হাসে হা হা করে। বাইরেটা পাচ্ছি, যেটা পাচ্ছি না সেটা হচ্ছে তার অন্তরঙ্গ রূপটা কি। একটা নাটকে একটা ক্যারেক্টার, এই শাহজাহান বলুন কি আওরঙ্গজেব বলুন কিংবা সিরাজদৌল্লা বলুন, সিরাজদৌল্লার অভিনয় অন্তত 50 জন করেছে যাত্রায়, ক্লাইভের পার্ট অন্তত 100 জন করেছে, কিন্তু দেখবেন কারোর সঙ্গে কারোর অভিনয় মিল নেই। কেন নেই? এই সন্ধ্যা তারায় বাবলি যে পার্টটা করত, ওই পার্টটা আবার অনন্ত করত, কিন্তু বাবলি বাবলির মতো করে করত, অনন্ত অনন্তর মতো করে করত। কেন? এক ছাঁচে তো হওয়ার কথা ছিল। এক হচ্ছে বহিরঙ্গ রূপে দুজনে দুভাবে চরিত্রটা অ্যানালিসিস করেছে, চরিত্রটা এইরকম। আর দ্বিতীয় যেটা অন্তরঙ্গ রূপ হচ্ছে ওই চরিত্রের বৈশিষ্ট্যগুলো সে একটার পর একটা আবিষ্কার করতে করতে এগোয়। আমি দেবুদার উদাহরণটা দিয়েছি। সজলদা বলেছিলেন যে ওখানে বসে পড়ে তুমি বলবে বাপু তোমার এত যন্ত্রণা কিসের নাকি, তারপর একটা শো এসে দেবুদা চাপড় মেরে কথা বললো, নাটকটা লিফট করে গেল। অর্থাৎ ওই চরিত্রটার ভেতরে যে ইরিটেশন আছে, রাগ আছে শত্রুর ওপর, সেই ক্রোধটা যেটা এতদিন প্রকাশ পায়নি সেই দিন প্রকাশ পেল। এই যে বিশ্লেষণ করে একটা একটা করে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ওই চরিত্রের বৈশিষ্ট্যগুলো সে একটা একটা করে বার করতে 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 এইটা আমরা করতে পারি না। আপনি একটু দেখিয়ে দিন কেমন ভাবে হাঁটবো। আরে কেমন ভাবে হাঁটবেন? আপনাকে, আপনি যদি ভ্যানওয়ালা হন, আপনাকে দেখে আপনি স্টেজে যখন দাঁড়াবেন দর্শক যেন আপনাকে দেখে মনে করে হ্যাঁ এটা ভ্যানওয়ালা। এই জন্য মেকআপের দরকার হয়, ড্রেস সেই রকম হতে হয়। প্রদীপ্তকে দেখে যেন মনে হয় যে সে একজন ফিল্ম ডাইরেক্টর হতে চলেছে, থিয়েটারের ছেলে। অদ্ভুত হবে ও যখন নিজেকে বিশ্লেষণ করবে। প্রদীপ্ত যদি থিয়েটারের ছেলে হয় তাহলে কিন্তু প্রদীপ্তর প্রতিটা উচ্চারণ অত্যন্ত স্পষ্ট হতে হবে, রাদার একটু ড্রামাটিক হবে, নাটকীয়, খুব ক্যাজুয়াল। আর 5 জন যেভাবে কথা বলে সেইভাবে সে কথা বলে না। যে কোনো নাটকের ভালো অভিনেতা অভিনেত্রীকে দেখবেন তারা ব্যক্তি জীবনেও যখন আলাপচারিতায় মাতে, যখন কথা বলে, তাদের উচ্চারণ নিয়ে ভীষণ সতর্ক থাকে। আমি চেষ্টা করি যখন এমনিও কথা বলি, কথাগুলো যাতে স্পষ্ট, রফালা ইত্যাদিগুলো যেন ঠিক ঠিক মতো বেরোয়। কারণ এটা যদি আমি এমনিতে প্র্যাকটিস না করি থিয়েটারের সংলাপের সময় বলতে পারবো না। শতকরা 80% লোক আমার প্রদীপদা বলে না, পৈদা, মানে প্রদীপদাও না, পৈদা। ও পৈদা, আমি ধরিনি আমায় ডাকছে, আমার নামটা ওইতে হয়ে গেছে স্পেলিংটা।
নবাবুর ক্ষেত্রে এটা ভীষণ প্রযোজ্য। আজকে এক সপ্তাহ ধরে আমি বলছি প্ল্যান, একটা প্ল্যান করে এসেছি, এটা নয় প্ল্যান, মাথায় রাখছে না, প্রয়োজন নেই। ওটা আমার মাথায় না রাখলেও হবে, আর পাটটা একবার দেও মেরো, মারা যায় না। একটা চরিত্রের ভেতর পেঁয়াজের খোসার মতো প্রতিদিন প্রতি মুহূর্ত সেটাকে চিড়ে 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 দেখতে হয়, আর কি রস আছে। ওই যে তখন বলছিলাম ম্যাকবেথ, লেডি ম্যাকবেথের অভিনয় যিনি করছেন তিনি কল্পনা করতেন যে আমার সন্তান আছে, সে বড় হচ্ছে। থিয়েটার ছাড়িয়ে এত দূর ভাবত। আবার চৈতালি নিজেকে কন্ট্রাডিক্ট করল। চৈতালি অন্যকে অনুকরণ করতে যাচ্ছে, বললো কখনো মলিনা দেবীকে মনে হয়, কখনো ছায়া দেবীকে মনে হয়, কখনো গীতা দেকে মনে হয়। আমি কি কাউকে অনুকরণ করবো নাকি? আমার থিয়েটারের চরিত্রটা কি মলিনা দেবী না ছায়া দেবী? কেউ না। নাট্যকারের একটা চরিত্র, একটা কাল্পনিক চরিত্র। আমার যদি স্কেচ আঁকতে দেয়, আমি আঁকলাম যে বউটা এরম ধরনের শাড়ি পরে, এরম ধরনের টিপ পরে, হাতে শাঁখা সিঁদুরটা এরম পরে, হয়তো সিঁদুর পরে পরে মানে ভীষণভাবে এটা মানে বলে দেখা গেলো সিঁদুর গলে গলে এত অব্দি আসে, প্রচন্ড পাঞ্চি হয়, যার জন্য হয়তো দেখা গেলো আঁচলটা দিয়ে পাগলা করে কস দুটো মোছে। এটা হয়তো তার হ্যাবিট হয়ে গেছে। এমনি কথা বলার সময় বাবার ঠোঁটটা এরা মুছে কথা বলে। এরা বলতে পারে সে তার কিছু দিয়ে দাঁত খোঁচায়, হতে পারে সে ঠাকুর দেবতা ভীষণ মানে তাবিজ হেন তেন আছে। এই সমস্তগুলো তার বহিরঙ্গ। আর অন্তরঙ্গ ব্যাপারটা হচ্ছে তার মন কি কাজ করে, সেইটিকে আমায় ধরতে হবে। প্রদীপ্ত স্টুডিও পাড়ায় এসেছে, তার স্ক্রিপ্ট একজন প্রডিউসারের পছন্দ হয়নি। আচ্ছা, প্রদীপ্ত যখন মঞ্চে ঢুকলো আমি কি দেখে বুঝবো? ওর অ্যাপিয়ারেন্স থেকে বোঝা যাবে যে একটা জায়গায় রিফিউজড হয়ে এসছে। ও যদি হাতেও স্ক্রিপ্টটা রাখে দর্শককে বোঝানোর জন্য যে এই যে আমার স্ক্রিপ্ট, আমি এটা শুনিয়ে এসছি, রেখেছি হাতে। আমি একটা নাটক লিখে যদি অয়নে আনি, আপনারা সবাই যদি বলেন যে নাটকটা ওইটা খুব বাজে হয়েছে, ওই নাটকটা আর আমার হাত দিতে ইচ্ছে করবে? আমার তা কেন লিখলাম ওটা বাজে নাটক, ফেলেও। তাহলে প্রচন্ড অবজ্ঞা করে ওকে স্ক্রিপ্টটা ধরতে হবে বা কিছু করতে হবে। প্লাস যে ফোনটা আসছে, সে ফোনটা ধরার সময় তার বডি জেস্চার কি হবে? আবার সে যখন তার মেয়ের সঙ্গে কথা বলছে, ও যত এটা ভাববে, ওর ভেতরে ভেতরে একটা আত্মাকে ও জন্ম দেবে। অন্তরঙ্গ রূপটা মানে হচ্ছে ওই চরিত্রের একটা আত্মা ও তৈরি করবে। আত্মাটা এই করে। বাস্তবের প্রদীপ্ত নেই, প্রদীপ্ত বলে কেউ ছিলও না, ও প্রদীপ্ত হয়েছে। যার বাইরেটা এরম দেখতে, এরম ভাবে সাইড ব্যাগ নেয়, এরম ভাবে মদ খায়, এরম ভাবে সিগারেট খায়, এরম ভাবে হাঁটে, এরম দাড়ি রেখেছে, এরম ভাবে চুল উল্টায় মাঝে মাঝে। আমাদের শতরূপ ঘোষ আছে না, মাঝে মাঝে বক্তব্য রাখতে গিয়ে চুলটা এরম করে। এগুলো বাইরের রূপ, আর ভেতরে সেটা আত্মার জন্ম দিয়েছে। কোন আত্মা? একটা মুদির দোকানে আমরা জিনিস কিনছি, বাবলিও জিনিস কিনছে। এবার বাবলির নজর সারা ওখানে মালের বোতলটা আছে, ওটাকে নেই, নেওয়া যায় কি? তাহলে মালের বোতলটা নিতে গেলে সে তাহলে চারদিকে দেখবে,
বা এমনভাবে গার্ড করে মালটা নেবে যাতে লোকের বুঝতে পারে। কিন্তু আমাকে এটা, আমি যেটা চুরি করব সবার আড়ালে, দোকানদারের আড়ালে এবং অন্য খদ্দেরদের আড়ালে, এই কাজটা আমাকে পৌঁছে দিতে হবে দর্শকের সামনে। দর্শক বলো ওই দেখ এবার চুরি করবে ছেলেটা, তারা দেখি কিভাবে চুরি করে, সেটা জাস্টিফাইড হতে হবে। অর্থাৎ বাবলি এবার চারদিকে যেভাবে দেখবে, যেভাবে বোতলটা নেবে, যেভাবে রাখবে, যেভাবে দোকান থেকে বেরিয়ে যাবে, সবটাই দর্শক মেলায়। দর্শক থিয়েটারের স্টেজে যা হয় জানে সবটাই মিথ্যে। উত্তম কুমার যখন কোনো জায়গায় যদি মরে যায়, লোকে কাঁদে, উত্তম কি সত্যি মারা যায়? তাই না? তা কাঁদে কেন? না, বাস্তবে যা হয়, কেটে গেলে যে রক্ত বেরোয়, রক্তটা এইভাবে মোচে, মুখটা এরকম কুঁচকে যায়, এগুলো সে এত ভালো করে, লোকে আস্তে 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 সেই মিথ্যেটাকে সত্যি বলে ভাবতে আরম্ভ করে। এই যখনই সে মিথ্যেটাকে সত্যি বলে ভাবতে আরম্ভ করে, যে তখনই সে তার মধ্যে ঢুকে যায় এবং বিশ্বাস করতে আরম্ভ করে। এই যে এক জায়গায় বলছিলেন একজন পরিচালক, বিখ্যাত উক্তি, যে তুমি একটা ছুঁচে একটা সুতো পরাও মঞ্চে। অদ্ভুত উপমা। একটা ছুঁচ নিয়ে তুমি একটা সুতো পরাও এবং সিরিয়াসলি চেষ্টা করো। এটা মনোযোগের ক্ষেত্রে উনি বলেছেন যে কিভাবে মঞ্চে মনোযোগ আনা যায়। আমি অন্য জায়গায় ব্যবহার করছি, যে লোকে কিন্তু জানে একটা ছুঁচে সুতো পরানো এত সহজ না। এবার বয়স অনুযায়ী, আমার বয়সের লোক যে চোখে দেখে না, সেই একভাবে ছুঁচ পরাবে। আবার এখানে ওই মেয়ে আমাদের, ও যদি ছুঁচটা সুতো পরায়, সে আর একভাবে পরাবে। দর্শক কিন্তু জানে বিভিন্ন এজ গ্রুপের লোকে একটা ছুঁচে সুতো পরাতে গেলে কিভাবে পরায়। কবার সে থুতু লাগিয়ে নেবে, এটাকে সরু করবে, যার চোখের ডিফেক্ট সে একভাবে তাকিয়ে পরাবে। এইটা দর্শক কিন্তু মেলাচ্ছে। যখন দেখলো সঠিকভাবে ছুঁচে সুতোটা পরালো, সুতোটা টানলো, এবার সে সেলাই করার জন্য নিল, লোকে বিশ্বাস করতে আরম্ভ করলো। হ্যাঁ, এরকমই হয়। তাহলে অন্তরঙ্গ রূপ আর বহিরঙ্গ রূপটা কোন জায়গায়? বহিরঙ্গ রূপ হচ্ছে মেয়েটি বা বুড়িটা বসেছে, ছুঁচটা নিয়েছে, সুতোটা নিয়েছে, বয়সজনিত কারণে সে ছুঁচে সুতো পরাতে তার কষ্ট হচ্ছে, এটা ডিরেক্টর বলে দিয়েছে বা সে ভেবে নিয়েছে। কিন্তু তার আত্মা কোন জায়গায় যুক্ত করছে সে অন্তরঙ্গ রূপটা? এই যে পড়াতে গিয়ে তার মুখটা তো বেঁকে যাচ্ছে বা বিরক্ত হলো, বিরক্ত হয়েছে, মনে কি কি বললো, মনে মনে সেখানে একটা বাজে গালাগালি করলো, না নিজেকে ধিক্কার দিল, না সে রেগে গিয়ে নাতিটাকে বকলো, কি করলো? এই যে সে এক্সেস একটা কি করলো, হয়তো নিজেই নিজেকে গাল দিল। শালা, জোরে বলা যাবে না, বুড়ি মানুষ গাল দেয় না, তো বেটা ছেলে হলে হয়তো হতো। তাহলে সে এমন একটা ভঙ্গি করলো, যে ভঙ্গিটা কিন্তু ডিরেক্টর বলেনি, যে ভঙ্গিটা নাটকের স্ক্রিপ্টে কোথাও লেখা নেই, কিন্তু আত্মাটা এখানে সে দান করলো, প্রাণটা দিল, দান করলো। অর্থাৎ সে করতে গিয়ে যে মনে মনে একটা কিছু বলে উঠলো, ফেল করছে, ঢোকাতে পারছে না বলে, এই যে এক্সেস যেটা সে করলো, দেবদার চর মারাটা যে ভাবে হলো, এইটা দর্শক গ্রহণ করে, দর্শক এইটা দেখতে আসে। ধরুন পিউ নোনা মাটিতে, ডোডো বসে আছে, ডোডো ওই পায়ে কি ব্যান্ডেজে ঠিক করছে, পিউ গরম জলটা নিয়ে ঢুকলো। আচ্ছা বলুন তো, কোনোদিন ভেবেছে এই গরম জলটা আনার আগেও কি করছিল? এইখানে একটা দেখুন কি অদ্ভুত মজা আছে।
এই যে বলছি অন্তরঙ্গ রূপটা কোথায়, বহিরঙ্গের সঙ্গে অন্তরঙ্গের তফাৎটা কোথায়? এইরকম একটা জল গরম করে নিয়ে পিউ কি স্লোলি ঢুকবে? ঢুকবে না। তাকে ফাস্ট ঢুকতে হবে, তাকে প্রমাণ করতে হবে, দেখো আই এম সো কেয়ারফুল, যে তোমার এরকম বইছে শুনেই আমি জল গরম করে এনেছি। এটা নয় ডিরেক্টর বলে উঠল, এটা বহিরঙ্গ রূপ। সে স্পিডে জল আনলো, ও জোর করে ওর পা চুমালো। একটা সময় গিয়ে নাটক আমরা পাচ্ছি, ও বলছে বাবু ওটা টাকা দেবে। ও তখন বলছে এই টাকার জন্য তুই জল গরম করে আনবি? তাহলে এই কথাটা একটা লোককে বলার আগে সেই লোকটাকে আমি অবজার্ভ করবো না? পিউ তো জলটা দিচ্ছে, এটা কি ভালোবেসে দিচ্ছে? টু গেট সাম মানি। তাহলে পিউ ডোডোর কেমন ভালো লাগছে এটা অবজার্ভ করতে হবে। এই অবজারভেশনটা পরিচালক বলেনি। পরিচালক ওই অব্দি বলতে যাবি, স্পিডে ঢুকলে ওর মাথায় জল দিবি, ও করে উঠবে, তারপর বলে ভালো লাগছে এবার উঠে হাঁটো। কিন্তু তার মধ্যে পিউ কিন্তু রিড করছে ডোডোকে, পিউ কিন্তু রিড করছে, পড়ছে, ওর মনটাকে পড়ছে, প্রদীপ্তর মনটাকে পড়ছে। খাচ্ছে তো, খাচ্ছে তো, খাচ্ছে তো, টাকাটা চাওয়া যাবে তো, চাওয়া যাবে তো, করছি তো। এই যে তার ভেতরে, মনের ভেতরে একটা ক্রিয়া হচ্ছে, এটা তার প্রাণের ক্রিয়া, এটাই তার আত্মার ক্রিয়া, এটাই তার অন্তরঙ্গ অভিনয়। এই অন্তরঙ্গ অভিনয়টা আমরা প্রকাশ করতে পারছি না, যার জন্য আমরা কনফিডেন্স পাই না। কি অদ্ভুত মজা! একটা নাটক অয়নে 2 মাস 3 মাস ধরে রিহার্সাল দিয়ে 1000টা ব্যাখ্যা করে আমরা তৈরি করি, তারপর গিয়ে মঞ্চে করলাম, অনন্ত দেখে বলল বইদা খুব বাজে হয়েছে। কিংবা আরেকজন বলল ওই নবাবু চলে না, সব কেন নিয়েছেন? নবাবু তার আগে 3 মাস এখানে রিহার্সাল দিয়েছে, প্রতিদিন অ্যানালিসিস হয়েছে। একদিন দর্শক একবার দেখে নবাবুকে বললো চলে না, নবাবু হতাশ হলেন, সত্যি তাই খুব বাজে করেছি। সত্যি কি তাই? এই 3 মাস তাহলে নবাবু কি করেছে? এই 3 মাস নবাবু যেমন বহিরঙ্গ রূপটা পরিচালক তাকে বলে দিয়েছে আপনি ঢুকবেন, এই করবে, তার সঙ্গে প্রতি মুহূর্তে প্রতিদিনের রিহার্সালে সে পেঁয়াজের একটা করে খোসা ছাড়িয়ে তার অবজারভেশন গুলোকে বাড়িয়েছে, বাড়িয়ে চরিত্রটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে মনে হচ্ছে এরমই হয়, এটাই চাইছি। বরং নবাবু চ্যালেঞ্জ করতে পারে দর্শকে, বলুন কেন আমি ফেল করলাম, কোথায় আপনার মনে হলো আমি কম আছি, এইখানে একটা গ্যারাকল আছে, এটাও বোঝা দরকার। দর্শক যখন কোনো সিনেমা বা কোনো থিয়েটার দেখে, তার মধ্যে একটা প্রত্যাশা থাকে। নায়িকাকে নিয়ে ভিলেন পালাচ্ছে, বাঁচাও বাঁচাও, নায়ক চেস করে এগোতে গেল, গিয়ে দেখলো এইখানে একটা বাড়ি আর একটা মানুষের নাগালের বাইরে আর একটা বাড়ি, এই লাফ মারার মতো দূরত্ব নেই, কিন্তু নায়ক এসে লাফ মেরে চলে গেল, পার হলো, গিয়ে ধরল ভিলেনের কলার। লোকে হলে হাততালি দিয়ে ফাটিয়ে দিল। কেন? আপনি যেমন টেনশন করছে যে ভিলেন নিয়ে চলে যাচ্ছে, এবার নায়ককে ছাড়াবে, ছাড়া ছাড়া আর মার, দর্শকও কিন্তু দৌড়চ্ছে, সেখানে অবাস্তব ওটা কিনা দেখছে না। হনুমান পর্বতটাকেই তুলে নিয়ে চলে এলো ওষুধের জন্য, অবাস্তব কেউ বলি আমরা? এত বড় ঘটনাটা পুজো করে সব হনুমানকে, আমাদের স্বপ্নাও করে বজরঙ্গবলী পুজো। হনুমান এনেছে হাতে করে
অত বড় পাহাড়। তো এই যে দর্শকও দৌড়য়, যে মুহূর্তে সেই প্রত্যাশাটা মিটলো না, সে যা চায়, পারলো না রে, ফেল করলো ছেলেটা, সেই যে ভুল ভাবছে এটা দর্শক পাবে না, তার প্রত্যাশা পূরণ হলো না। অমিতাভ বচ্চন যখন অভিনয় করে, আমার শাশুড়ি বলতো, এটা ঘোড়া মুখো ছেলেটা কে রে? অমিতাভ বচ্চন কি খুব সুন্দর দেখতে, যথেষ্ট কুৎসিত দেখতে, টপ হিরো। আবার রাজ কাপুর, রাজ কাপুর তো চেহারা, কিন্তু রাজ কাপুরের অভিনয়ের আশেপাশে দাঁড়ান তো দেখি, ধারে কাছে কাউকে দাঁড় করান তো, চেহারাটা ব্যাপার না। কিন্তু যেটা বলছিলাম, যে দর্শকের একটা প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা মতো যদি না হয়, সে রিয়াক্ট করবে। ফলে সব দর্শকের সমস্ত মতামতের গুরুত্ব নেই। গুরুত্ব আছে আমার প্রতিদিনের রিহার্সালে আমি এই অন্তরঙ্গ রূপে পেঁয়াজের খোসা প্রতিদিন কতটা ছাড়াতে পারছি। হোয়াট ইজ রিহার্সাল? রিহার্সালটা তো এইটা হবে যে আজকে আমি এই 3টে বৈশিষ্ট্য তৈরি করতে পেরেছি আমার ক্যারেক্টারে। মা পানকে সবসময় এরম করে, এক গোছা চাবি তার ওই আঁচলে থাকে, সবসময় সেই সেটা ঢাকাং ঢাকাং করে ফেলে, কিংবা বারবার সে চুলে খোপা বাঁধে, বা বারবার সে মুখ ঝামটা দেয়, কিছু ম্যানারিজম। চৈতালি এই অবধি ভাবলো এই 3টে বৈশিষ্ট্য তার আছে। এই 3টে বৈশিষ্ট্যকে আমি প্রথম দিন রিহার্সালে অ্যাপ্লাই করলাম। পরিচালক দেখলো, ওখান থেকে পরিচালককে বললাম, কি প্রয়োজন, ঠিক আছে? প্রয়োজন, হ্যাঁ ঠিক আছে, গুড। আমি বাড়ি গিয়ে আবার ভাবলাম এই 3টের সঙ্গে আরো 2টো কি আনা যায়। পরের দিন আবার 2টো যোগ করলাম। প্রত্যেক দিনের রিহার্সালটা তো ডেভেলপ করবে, বাট হোয়াট ইজ আওয়ার হ্যাবিট? পরিচালক এখানে স্ক্রিপ্টটা নিয়ে বসে থাকবে, তিনি মুখে রক্ত তুলে স্ক্রিপ্টটা পড়বেন, আর আমি এত বড় হরিদাস পাল, আমি সেটা শুনে শুনে বলবো। এবং মিথ্যে কথা বলবো যে আমি পাঠটা পড়বার সময় পাইনি, আমি টাইম পাইনি। আপনি পায়খানা করতে ভুলে গেছেন? জাননি। খেতে ভুলে গেছেন? জাননি। আপনার বাড়ির সংসারে কোন কাজটা ফাঁকি দিয়েছেন? কোনোটা দেননি, সবটা করেছেন। বেড়াতে যাওয়ার গিয়েছেন, বাজার যাওয়ার গিয়েছেন, যেখানে যা করার সব করেছেন, পাঠটা দেখেননি। কারণ এটা ওই গুরুত্ব নেই। এটা মেলো, ও তো যাবো রিহার্সালে 6টায় বলেছে, 6:30 গেলেও হবে। প্রদীপ ওখানে মুখে রক্ত তুলে স্ক্রিপ্টটা পড়বে, আমি শুনে শুনে বলবো। তারপরে এটা যা হোক করবো, আমি স্টেজে করে দেবো। আমি ভালো অভিনেতা হব, আমাকে অন্তরঙ্গ রূপ আবিষ্কার করতে হবে। বহিরঙ্গ রূপ তো এঁকে দিয়েছে। আমি সেই কুমিরমারি থেকে এসছি এখানে লজেন্সের ডাইস কিনতে। আমার ড্রেস কেমন হবে, আমার হাঁটা চলা কেমন হবে, এগুলো তো ডিরেক্টর বলে দিয়েছে, আমি তো হ্যাবিট তৈরি করে নিয়েছি। কিন্তু আমার যে ওই মেয়েটিকে ছেলেটা জড়িয়ে বসে আছে, এটা আমি দেখছি, এবং আমার বয়সী লোকের যে এটা দেখা উচিত না। আমাদের গ্রামেও আজকাল যেটা হয়, তবে আমার তো বয়স হয়েছে, তাই ড্যাপ ড্যাপ করে চেয়ে দেখতে পারি না। সংলাপ আছে না নবাবু, নাট্যকার এমনি লিখেছে। তাহলে ওর মধ্যে যে এখনো চাহিদা আছে জীবনে, সেটা যখন সে এখানে দেখে, সে কিভাবে এনজয় করে। তাহলে ওই যেমন একটা লোক কতটা লজ্জা, আনন্দ, মজা এনজয় করছে, সবটা মিলিয়ে দেখবে। এটা পরিচালকের বাপের ক্ষমতা নেই কোনোদিন করে দেখাতে পারে বা বলতে পারে। এটা একমাত্র অভিনেতাই আবিষ্কার করতে পারে যে আমি কিভাবে এটা করব। কারণ চরিত্রে প্রাণ দান করবে অভিনেতা বা অভিনেত্রী। না, ও ভেবেছে কারণটা, নাট্যকার আরো ক্লিয়ার করে দিয়েছে।
যে বউকে গুঁতো মারলে আমার কি ঠেলে সরিয়ে দেয়, বলে বুড়ো বয়সে কি সব আছে কত অর্থ। তাহলে ওর ডিমান্ড আছে, ওর জীবনে ওটার অভাব আছে। এবং ও বলছে আজকালকার ছেলে মেয়েদের ঘেঁটি ঘেঁটে চুল করে আর কেটেছে, মানে পুরোটা অবজার্ভ করে। ভেবেছে নবাবু কোনোদিন? তাহলে আজকালকার ছোট ছোট ছেলে মেয়েদের সে দেখে, কি জন্য দেখে? কলেজের ওই আমার এই ঈশা না কি নাম ওর, তৃষা যাদবপুর কলেজ থেকে যখন আসবে, যদি দুটো ছেলের সঙ্গে গল্প করতে হতো আসে সিগারেট খেতে খেতে, আমিও তো দেখ বাবা, দেখে বাবা এটা সিগারেট খাচ্ছে না, হয়ে গেল। কিন্তু আমার যদি বিশেষ কোনো আকর্ষণ থাকে, আমার দেখাটা বিশেষভাবে হবে। এই যে বিশেষভাবে হবে, এটা তার অন্তরঙ্গ আত্মা, এইটাই তার অন্তরঙ্গ অভিনয়। এই যে ডিরেক্টরের বাপের ক্ষমতা নেই নবাবুকে শেখায় যে আপনি এইভাবে দেখবেন স্বপ্না আর সায়ন কিভাবে বসে আছে, কারণ ওর মনে সমস্ত চাহিদাগুলো কেমন তার উপর নির্ভর করছে ও তাকান। কার ডিরেক্টর পক্ষে সম্ভব? এবং তিনি সব থেকে বড় অভিনেতা হন যিনি এই অন্তরঙ্গ আত্মাটাকে আবিষ্কার করতে পারেন যত বেশি, যত বৈশিষ্ট্য একটার পর একটা আবিষ্কার করতে থাকেন, ততই তার অভিনয়টা ছাড়িয়ে যায়, অন্যরা তখন তারা নাগাল পায় না। এই যে সামান্য ব্যাপার, এই থেকে আমাদের এখন থেকে রপ্ত করতে হবে বহিরঙ্গ রূপ এবং অন্তরঙ্গ রূপ। কি সাংঘাতিক জায়গাটা বলুন তো। ভাইরাসে যেখানে মা আবিষ্কার করছে যে বাবা তাকে সন্দেহ করতো যে সে প্রেম করে এই বয়সে, এটা যদি সিরিয়াসলি ভাবি, বলুন তো মেয়েটার কি মনের অবস্থা হয়? যাকে রাত্রিবেলা জলের বোতলটা থেকে জল দিতে হয়, যার ঘুম না আসলে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে হয়, যার সঙ্গে এই সম্পর্ক, যাদের সন্তান প্রদীপ নাকি এই নাম রাজা, সেই মহিলাকে তার স্বামী যখন সন্দেহ করে, তাহলে সে কতটা ভেঙে পড়ে। হ্যাঁ, এটা মজার নাটক, কিন্তু তাই বলে তার এই ভেঙে পড়াটা কি সে আনবে না? অভিনয় কতটা ভাঙতে পারে, তার শরীর তো বলবে। কিছুক্ষণের জন্য অন্তত সেটা তো আসবে। শুভেন্দুকে ভাবতে হবে না এ বাড়িতে যেখানে সে মাইমার তাড়া খেয়ে পালায়, আগে বলো মামা বললেন যে আজ খেতে আসতে পারবেন না, কি যখন দমকালো দৌড়ে পালালো, আর সেই বাড়িতে সে বলছে আমি পিউকে বে করবো। কতটা সাহস লাগে, চরিত্রটা কোন জায়গায় পৌঁছচ্ছে। যে চরিত্রটা ওই মা কি মনার ভয়ে বাড়ি থেকে পালায়, সেই চরিত্রটা হঠাৎ ওই রকম দুঃসাহসিক হয়ে উঠে এই বাড়িতে সবার সামনে জোরের সঙ্গে বলতে হবে আমি কি ওই তাকে বে করো, পদ্মকে বে করো। তাহলে চরিত্র কোথায় ছিল, কোথায় পৌঁছলো, এই জোরটা কোথা থেকে পাচ্ছে? এই জোরটা কি ওর মনের জোর? এই জোরটা কি ওর শরীরের জোর? এই জোরটা ওর প্রেমের জোর। কোন প্রেম? ওকে বাচ্চা ছেলের প্রেম। ও বলছে যে তোর আগের স্বামী মতো আমি তোকে কষ্ট দেবো না। এটাই তো মরদের বাচ্চার কথা, এটাই তো একটা পুরুষ মানুষের কথা।
তোমার দায়িত্ব আমার, এবং সেই দায়িত্বটা সে এস্টাবলিশ করছে সবার সামনে সগর্বে। তাহলে যে শুভেন্দু বা বাবলি যে প্রথম দৃশ্যে ভয় পালায়, সে যখন শেষ দৃশ্যে এসে ওই সাহস নিয়ে বলে, তার মধ্যে কি পরিবর্তন আসবে, তার দাঁড়ানোয়, তার বলায়, তার চুলের স্টাইলে, তার কিসে সেটা আসবে, এটা পরিচালককে বলা সম্ভব না। এটা অভিনেতাকেই আবিষ্কার করতে হবে কি করে এটা আনলে আমার ওই জায়গাটা একদম ঠিক ঠিক হয়। লোকে বলে সাবাস, তোদের প্রেম ভালোবাসা সার্থক। অদ্ভুত ভাবে দেখবেন জীবনের স্বাভাবিক চাহিদাগুলো কিন্তু ওই ক্যারেক্টারটা ম্যানেজার বারবার এখানে চেয়েছে। সকালবেলার দরজা খুলে যে টুকুস করে একটা চুমু দিস, তাহলে স্বাভাবিক চাহিদাগুলো জীবনের আছে। আবার সে বাবুদের ছেলেদেরও লক্ষ্য করে, তারা গঙ্গার পাড়ে কিভাবে প্রেম করে, কিভাবে বসে থাকে। তাহলে তার এই অবজারভেশন গুলো আছে বলেই তো সে প্রেম করে। সে তো এরকম না মাটি থাকি সে হেঁটে কারখানায় আসে আর বাড়ি চলে যায়। রক্ত মাংসের মানুষ তো। অর্পিতা একদম শেষে যখন সব মিটে গেল, যখন ডোডো বলে তাহলে এবার এই না করতে করতে যখন উপরে উঠে যাচ্ছে, আর প্রথম দৃশ্যে একবার আমরা পেয়েছি কোন একটা জায়গায় যেখানে সে ডোডো চাইছে, বলছে না। সবটা ভেবেছে কোনোদিন যে প্রথম যে নাটা আমি করছি সেই নাট হচ্ছে ভয়, এই নাটকে দেখে ভেবে বা এখনই সব না। আর শেষের নাটা কি তার অন্তরের না? শেষের নাটা তো পজিটিভ না। কোন মেয়ে কখনো মুখ ফুটে কিছু বলে না, এটা সাধারণ মানসিকতা। তোর মাথা নামানোর কিছু নেই, এগুলো তোকে জানতে হবে নাটক শিখতে গেলে। তাহলে স্বপ্না ভেবেছে? ভাবেনি, ডেফিনেটলি ভাবেনি, কারণ তো শিবরাত্রি করতে হয়েছে। তাহলে শেষের নাটা ও যে পজিটিভ, তাহলে সেই পজিটিভ নাটা বলে ও কিভাবে ব্যাক করে সিঁড়িতে উঠবে, অথচ দর্শক বুঝে যাবে যে ইয়েস, এটা তো সম্পূর্ণ তার শারীরিক অভিনয়। ডিরেক্টরের বাপের ক্ষমতা আছে, বলে ওকে যে স্বপ্না ইচ্ছে কর, তাহলে তো আমার মেয়ে হতে হয়, স্বপ্না হতে হয়। ওই যে ভদ্রমহিলা বলেছিল ব্রেক সাহেবকে, আপনি করে দেখিয়ে দিন। ব্রেক সাহেব বলেছিল আমি তো কোনোদিন বাচ্চা ক্যারি করিনি, বলতে পারবো না এই যন্ত্রণা কি। তা আমার পক্ষে তো সম্ভব না। আবার স্বপ্নাও যদি এটা ফেল করে, নাটকটা ফেল করলো। এই যে পিউকে নিয়ে শুভেন্দু হোক বাবলি হোক বেরিয়ে যাচ্ছে লাস্ট দিনে, কিরে যাবি গঙ্গার ঘাটে? ও বলল না না, কি বললো, চল। এই যে নিয়ে গেল, ওই যাওয়াটা কেমন হবে? যদি আমার ছবি আঁকতে যদি ফিল্ম হতো, হয়তো আমি এরকম করতাম যে চল বলে ওকে জাস্ট টেনে দরজা অব্দি দেখাতাম, কাট, আকাশে দুটো পাখি উড়ে চলে যাচ্ছে, দিগন্তে উঠছে, মুক্ত বিহঙ্গের। এটা তো ফিল্ম না, আমি সেটা করতে পারবো না। তাহলে এখানে শুভেন্দু বা বাবলি বা পিউ বা যে করুক, বৌদি করুক,
আমি কিভাবে পিউয়ের হাত ধরবো বা পিউ কিভাবে ওকে রেসপন্স করে দুজনে এমন ভাবে হেঁটে ওইটুকু যাবে দরজা অব্দি যেটা থেকে মনে হবে ওরা ভালোবাসায় উঠতে আরম্ভ করলো। এটা একটা ওয়েভ, একটা ঢেউ। এই যে অন্তরঙ্গ অভিনয়, এই অন্তরঙ্গ অভিনয় বা এই আত্মাটা যদি না ওর মধ্যে আসে, ও যদি না এটা রপ্ত করতে পারে, কি করে রপ্ত করবে? তাহলে ওকে ডুব মারতে হবে ছোটবেলায়। আমার যখন খুব আনন্দ হতো, আমি কিভাবে হাঁটতাম, কিভাবে দৌড়তাম, তখন তো পিউ আর ওই বয়সের মেয়ে নেই, তখন তো সে বাচ্চা হয়ে গেছে। তাহলে ওর মনে পড়বে ছোটবেলায় আমি যখন খুব খুশি হতাম, স্কুল থেকে ফেরার সময় বা বাজারে বা দোকানে বা বাগানে কোথাও যখন পেয়ারা খেতাম, আমি এইভাবে দৌড়তাম, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যদি এটা যদি সে ভাবে, তাহলে তার হাঁটু কি হবে, ম্যানেজারের কি রকম হবে। পরিচালকের দেখার কাজ এরা দুজনে যেটা গেল সেই ওয়েবটা তৈরি হলো কিনা, এইটুকু পরিচালক দেখবে। মিউজিকটা এর সঙ্গে ঠিক গেল কিনা, লাইটটা এর সঙ্গে ঠিক গেল কিনা, এইগুলো দেখবে। আমার এই ভুঁড়ি দিয়ে এই চেহারা তো সব ম্যানেজারের মতো হাওয়ায় উড়ে যাওয়া। আবার মা বলছে বেরো এখান থেকে, বাড়ি থেকে, ম্যানেজারকে। তারপরে বলছে যে ওই মুখ পুড়িয়াকে আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করবে যে বিয়ের পরও এ বাড়িতে কাজ করবে, এবং পিউ পায়ে হাত দেয়। আচ্ছা, তখন মায়ের অ্যাটিটিউড কি হবে পরিচালককে বলা সম্ভব? মা কি সত্যি চাইলো না যে পদ্মর বিয়ে হোক? পদ্মকে সে নিজের মেয়ের থেকে কম ভালোবাসে? ও তো মেয়ে নেই, তাই বলে আরে ওটা চুরি করেছিস, যা গেছে কাল কাজ চাও। মানে এগুলো ক্যাজুয়াল, এটা যে বলে পদ্মকে বকাটা তার হ্যাবিটের মধ্যে পড়ে। বাবাকেও যেরকম বকে, বাবাকেও আলফাল কথা বলে, পদ্মকেও আলফাল কথা বলে। তাহলে পদ্ম প্রায় তার মেয়ের জায়গায় নিয়েছে। পদ্মকে যে বিশ্বাস করে, এতটাই বিশ্বাস করে, কাজলের ঘটনা তার মুখ থেকে শোনে, ওই ছেলেটা আসছে এখন বিশ্বাস করে। তাহলে এই যে ওপরে ঝগড়া, ভেতরে একটা সম্পর্ক, সে পদ্মর সঙ্গেও বটে, বাবার সঙ্গেও বটে। আবার বৌমাকে বলছে বাচ্চা আমার চাই। কেন? এই বাড়িটা ভরাট হবে কি দিয়ে? তোরা দুজন বেরিয়ে যাস অফিসে, বাবা কারখানায় চলে গেল, মা কি নিয়ে থাকবে সারাদিন? সন্ধ্যেবেলা পাড়া বেরোয়, কাজ নেই, তারপরে সে টিভি দেখতে বসে, টিভি ছাড়া কি করবে? তাহলে ভরাট হবে এই বয়সে অনন্তর সময় কাটে ওর নাতিকে নিয়ে। সম্ভবত আজ সকালে ওর নাতিকে হারমোনিয়ামে গান তোলাচ্ছিল, বা বাচ্চাটা প্যাপো প্যাপো কিছু করছিল, তাই তো? তাহলে ভেবেছে চৈতালি? তাহলে ওর চোখ, মুখ, শরীর কিভাবে তাকাবে, কথা বলবে, ভাঙবে, এটা পরিচালককে বলা সম্ভব নয়। এই অন্তরঙ্গ রূপটাকে, ওই চরিত্রের অন্তরঙ্গ রূপটাকে তাকেই আবিষ্কার করতে হবে। তাহলে আমরা পরিচালক বহিরঙ্গ রূপটা বলে দিতে পারে, আউটলাইন একটা করে দিতে পারে ব্যাপারটাই, কিন্তু তাতে প্রাণ দেওয়া বা রক্ত দেওয়া বা ইত্যাদি, এটা সম্পূর্ণ নির্ভর করছে অভিনেতা বা অভিনেত্রীর ওপর। সে যত বেশি সেই অন্তরঙ্গ আত্মাটাকে তৈরি করতে পারবে নিজের মধ্যে কৃত্রিমভাবে। কৃত্রিমভাবে কেন বললাম, শেষ কথা বলবো, সময় অনেকক্ষণ হয়ে গেছে।
সেটা হচ্ছে মঞ্চে আমরা সত্যি সত্যি কিছু করব না, এটা ভুল অভিনয় যে আমি চরিত্রে মিশে গিয়েছিলাম। চরিত্রে কখনো মিশে হওয়া যাবে না। আমার অত্যন্ত সতর্কভাবে সব কাজটা করতে হবে, জেনে বুঝে। যে আমার যদি কেউ একটা চর মারে আমার গালটা এরম হয়, আমি যদি খুব রেগে যাই তারপর এইভাবে তাকাই, সবটাই আমার সচেতন ভাবে করতে হবে। এটা হলে এটা হয়। কারণ আমি ভাবলাম আমি একাত্ম হয়ে গেছি, প্রচুর কান্নাকাটি করলাম। কাঁদলেই সবাইকে ভালো লাগে না, হাসলেও সবাইকে ভালো লাগে না। রেখা অভিনয় করেছে, রেখা যত সিনেমা যখন সে নাম করে গেছে, সে তার মুখের একটা বিশেষ অংশ কখনোই ক্যামেরার সামনে আনতো না। এত সতর্ক যে এই অ্যাঙ্গেল থেকে যদি আমার শট নেওয়া হয় আমাকে বাজে লাগবে দেখতে, কোনোদিন অ্যালাউ করেনি। আমি সতর্কভাবেই সবটা করছি। নকল, আবেগটাকে নকল করতে হবে সংলাপে শুনি, কিন্তু আমাকে প্রতি মুহূর্তে পেঁয়াজের খোসা ছাড়ার মতো যে চরিত্র যতটুকু করি, ছোট মাপের অভিনয় বলে কিছু নেই। অত ছোট পায়, দুদিন যাও মেরো, ননসেন্স। তারা থিয়েটারের লোক নয়, এদের থিয়েটারে আসাই উচিত না। যদি শুভেন্দুর ভ্যানওয়ালা না থাকে এই নাটকটা দাঁড়াবে? যদি নবাবুর ওই পুরোহিতের পাঠটা না থাকে অপরাহ্নে আলো দাঁড়াবে? নাটকের প্রত্যেকটা চরিত্র গুরুত্বপূর্ণ। বাবলির ওই চরিত্র যদি আগে উড়িয়ে দিই কোনো কারণে, ওইটা ন্যাড়া হয়ে যাবে না? ওই কি এই যাচ্ছে ন্যাড়া হয়ে যাবে তো। প্রত্যেকটা চরিত্র অপরিহার্য। আমিও একটা পার্টস, নাট বল্টু, না থাকলে গাড়িটা ভেঙে যাবে। সেই নাট বল্টু গুলো আমরা এক একটা, সবটা মিলিয়ে গাড়িটা। অন্তরঙ্গ রূপ তৈরি করাটা অভিনেতার কাজ, এবং সেই রূপটা শুধু তৈরি করা না, সেটা তো প্রতিদিন সে ডেভেলপ করছে। এবার সেটাকে সে প্রতিদিন রিহার্সালে অ্যাপ্লাই করছে। সেই কাজটা করা, অন্তরঙ্গ রূপ এবং বহিরঙ্গ রূপ। বহিরঙ্গ রূপ তৈরি করার ক্ষেত্রে ডিরেক্টর হেল্প করবে, কিন্তু অন্তরঙ্গ রূপ তৈরি করার দায় প্রত্যেক অভিনেতাকে নিতে হবে, নিজেকে বা অভিনেত্রীকে। যে যত বেশি সেটা করতে পারবে আবিষ্কার, যত বেশি সেটা অ্যাপ্লাই করতে পারবে, তত সে দর্শককে মুগ্ধ করতে পারবে। অভিনয় এটা নয় যে আমি সংলাপটা এইভাবে বলে দিলাম। অভিনয় সেটা যেটা আমার সংলাপে নেই। অ্যাক্টিং লাইজ বিটুইন দ্য লাইনস। অভিনয় লুকিয়ে থাকে দুটো লাইনের মাঝখানে। সংলাপটা আমি বলে দিলাম, ও একটা কথা বললো, আমি শুনলাম, শুনে তার উত্তর দিলাম, ইয়েস নো ভেরি গুড, রেগে গেলাম, কাঁদলাম, লাথি মারলাম, এটা কিছু করলাম। কিন্তু যেটা লেখা নেই সংলাপে, সেটা করাটাই, সেটা প্রকাশ করাটাই অভিনেতার কাজ, সেটাই অন্তরঙ্গ রূপের কাজ। সেই আবেগগুলো ঠিকঠাক গেলাম, চুরি করার সময় সে কিভাবে তাকাচ্ছিল, ছুঁচে সুতোটা কিভাবে পড়ার, দর্শক এগুলো দেখে। এবং যে অভিনেতা এটা ঠিক ঠিক করতে আরম্ভ করবে, দর্শক তার থেকে চোখ ফেরাবে না, কারণ তার কাছে ও মার্কস পেয়ে গেছে, সে ওর অভিনয়ে মুগ্ধ হচ্ছে না, সেটা একদম ঠিক ঠিক করছে। তাহলে যেরকম হয় সেরকম করলো তো, ওই তো হোঁচটটা একদম ঠিক খেলো। হ্যাঁ, মনে হচ্ছে মুখটা উপড়ে গেছে, যেভাবে কাতরাচ্ছে দেখ, সবটা সেই জয় করবে দর্শককে। এবং দর্শককে যদি তুমি জয় না করো, থিয়েটার করার উদ্দেশ্যটাই নষ্ট হবে। সে আমি যার বিরুদ্ধেই বলি পলিটিক্যালি, যাই করি না কেন, এই অবধি থাক, বেশি বললে বদ হজম হবে। যেটা কথা উঠেছিল তখন, এইরকম সেই আমি যে
সেদিনকে ওই ঘটনাটা যে ঘটালাম এটা ঠিক না বেঠিক? বেঠিক। হ্যাঁ সেইটাই কি ঘটনা একটু বলে দাও। ওই জামাটা ছিল না সেটা তো এখানে বলো। তুমি যা ভাববে দ্যাট শুড বি অ্যাপ্লাইড বাইরে এট দ্য রিহার্সাল। অন স্টেজ আমি একটা ভেবে একটা জিনিস করলাম, সেটা ভুল হতে পারে। উমা মাদলে যা ডিরেকশন দিলাম অন স্টেজ গিয়ে সে তার মতো করলো। সব থেকে কুৎসিত অভিনয়টা হলো তা, কারণ আর দেখতে ওই করার জায়গা নেই। তুমি যেটা স্টেজে অ্যাপ্লাই করছো সেটা সঠিক হচ্ছে কিনা এটা দেখার কাজ পরিচালকের। সেই জন্য তোমায় এটা ফেলে বলতে হবে যে স্যার এটা আমি অ্যাক্ট করছি, একটু দেখবেন। ইয়েস ডান, কনফিডেন্টলি তুই এগোবি। কিন্তু আমি হঠাৎ গিয়ে ওখানে এটা যেটা অ্যাপ্লাই করলাম, নতুন জিনিস করবো, দেখবি কি করি, আলাদা কথা। রিহার্সালের সুযোগ পাইনি, আমি এরকম ভেবেছি অন্তত আলোচনা করে নেবো ডিরেক্টরের সঙ্গে যে এটা ভেবেছি, তো রিহার্সাল হয়নি, এটা করবো। ডিরেক্টর যদি ইয়েস বলে করবো। এতক্ষণ ধরে আপনারা আমাদের এই পর্যালোচনা শুনলেন। প্রদীপদা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন নাটকের চরিত্র কিভাবে সৃষ্টি হয়, তা তৈরি হয় কি করে। আমাদের এই আলোচনা দীর্ঘদিন ধরে চলবে নতুন নতুন বিষয় নিয়ে, নাটকের চরিত্র নিয়ে। নতুন নতুন বিষয়ে নতুন নতুন দিক আমাদের কাছে উন্মোচিত হবে প্রদীপদার হাত ধরে। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে বসে দেখি, শিখি এবং ভাবি